নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনাদের একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা মেডিকেল পরিভাষায় যাকে বলি গার্ড, অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আপনি রাত্রিবেলা শুয়ে আছেন, হঠাৎ করে দেখলেন যে একটা গলা বুক জ্বলতে শুরু করলো এবং একটা ঢেকুর উঠলো, ঢেকুর উঠেই গলা বুক জ্বলতে শুরু করলো। আপনি ধরপড় করে ঘুম থেকে জেগে উঠলেন। এটা কিন্তু অনেক মানুষের ক্ষেত্রেই হয় এবং এই সিমটম নিয়ে কিন্তু প্রচুর রোগী কিন্তু আমাদের কাছে আসেন। এটাকে আমরা ইংরেজি পরিভাষায় বলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে হয় কি, আপনাদের যে স্টমাকে যে অ্যাসিডটা থাকে, সেই অ্যাসিডটা কিন্তু আমাদের যে খাদ্যথলি থেকে তলার দিকে যায়। খাবারের সাথে ওটা মিশ্রণ হয়ে সেই অ্যাসিডটা শুধু কিন্তু তলার দিকে চলে যায়। ফলে এখানে হচ্ছে কি, এখানে হয় কি, অ্যাসিডটা তলার দিকে না গিয়ে উপরে আপনি যে খাদ্যনালী আছে এই খাদ্যনালীর উপরে উঠে পড়ে, এবং খাদ্যনালীর উপরে উঠে পড়ার জন্য কি হয় কি, গলা বুক প্রচন্ড জ্বালা করে এবং ব্যথা হয় এবং টক টক ঢেকুর ওঠে। এটাকে আমরা হার্ট বার্নিং বলি। এই হার্ট বার্নিং এর সম্পর্কে আপনাদের আমরা বলি, সেটা হচ্ছে কি যে এই হার্ট বার্নিংটা কিন্তু অনেক সময় কিন্তু একটা কার্ডিয়াক রোগ বা হার্টের রোগের একটা ম্যানিফেস্টেশনও কিন্তু হতে পারে। মানে কাজে সবসময় অ্যাসিড কে ওটা গ্যাস্ট্রিক অ্যাসিডের থেকে হয়েছে এই কথাটা কিন্তু ভাববেন না। অনেক ক্ষেত্রে কিন্তু এটা একটা হার্ট ডিজিজের লক্ষণ হতে পারে, এবং অনেক পেশেন্ট দেখা গেছে যে কার্ডিওলজিস্টের কাছে না যাওয়ার জন্য এবং হার্টের রোগের চিকিৎসা না করার জন্য কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে কিন্তু প্রচুর মানুষ মারা গেছে। কাজেই এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট সিমটম, এবং আপনাদের এই ব্যাপারে কিন্তু যথেষ্ট যত্নশীল হওয়া দরকার। সুতরাং তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ডাক্তারবাবু, তাহলে এই যে ব্যাপারটা আপনি বললেন যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটা হার্টের রোগের থেকে হচ্ছে কিনা আমি কি করে বুঝবো? হ্যাঁ, বোঝাটা আপনাদের পক্ষে সত্যি খুব ডিফিকাল্ট। সেটা আমাদের ডক্টররাও কিন্তু আমরা অনেক সময় কিন্তু বুঝতে পারি না, কিন্তু কিছু হিন্টস আমরা যদি পাই তাহলে আমাদের এটা পার্থক্য করতে সুবিধা হয়। সেটা হচ্ছে, ধরুন আপনার যদি এইরকম একটা বুকে হঠাৎ করে জ্বালাটা হয়, এবং সেক্ষেত্রে যদি আপনি পজিশন চেঞ্জের সাথে যদি জ্বালাটা তারতম্য হয়, তাহলে কিন্তু এটা গ্যাসের থেকে হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। বা যদি ধরুন আপনি উঠে এরকম হঠাৎ করে বুক জ্বালা হলো, আপনি উঠে একটু অ্যান্টাসিড বা জল খেয়ে নিলেন, সোজা হয়ে একটু বসলেন, না শুয়ে সোজা হয়ে বসলেন, কিছুক্ষণ পরে এটা আপনার রিলিফ হয়ে গেল, তাহলে কিন্তু এটা গ্যাসের থেকে হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে যে হার্ট বার্নটা ব্যথা হয়, সেটা কিন্তু অনেক সময় হাতের দিকে বা হাতের দিকেও ছড়াতে পারে, অর্থাৎ কার্ডিয়াক পেনের সঙ্গে কিন্তু অনেকটাই রিজেম্বল করতে পারে। এটা একই নার্ভকে ইনভলভ করে, ফলে এটা ভাবা যে হাতের দিকে আমার হচ্ছে মানেই এটা যে হার্টের ডিজিজ, সেটা নাও হতে পারে। কারণ অনেক সময় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের যে পেইনটা হয়, সেটা হার্টের দিকেও কিন্তু অনেক সময় ছড়াতে পারে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু হার্টের রোগের থেকেই কিন্তু বা হাতের দিকে ছড়াই। কিন্তু আপনার যদি সিভিয়ার পার্সপিরেশন হয়, প্রচন্ড ঘাম হয় তার সাথে, তাহলে কিন্তু এটা কার্ডিয়াক ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। কাজে আপনাদের যাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হচ্ছে, তারা কিন্তু গ্যাসের ওষুধ অবশ্যই খাবেন, ঠিক আছে, কিন্তু একবার কার্ডিওলজিস্টকে কিন্তু দেখিয়ে নেবেন, ইসিজি করে নেবেন, প্রয়োজন হলে ট্রিটমেন্ট টেস্ট করে নেবেন, এবং হৃদরোগ বিশেষজ্ঞের কিন্তু একটা ওপিনিয়ন অবশ্যই নিয়ে রাখবেন। পার্টিকুলারলি আপনারা যদি এজেড হন, ডায়াবেটিস রোগী হন, যদি কিডনি ডিজিজের পেশেন্ট হন, বা আপনাদের ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, যে হার্ট ডিজিজের ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে অবশ্যই কার্ডিওলজিস্টের থেকে কিন্তু একটা ওপিনিয়ন নিয়ে রাখবেন। এবার আপনাদের বলি
যে এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের সিমটমগুলো কি হয়। সেটা হলো, একটা তো আপনাদের বললাম হার্টবার্ন হবে। অনেক সময় হার্টবার্ন কিন্তু নাও হতে পারে, সেক্ষেত্রে দেখবেন আপনার ক্রনিক্যালি একটা কাপ হচ্ছে, কাশি হচ্ছে, বা ধরুন যারা ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, তাদের হঠাৎ করে ব্রঙ্কিয়াল অ্যাজমার পরিমাণটা বেড়ে গেল, কোনো কারণ নেই, কিছু নেই, হঠাৎ করে ব্রঙ্কিয়াল অ্যাজমাটা প্রেসিপিটেট করে গেল, এটারও কিন্তু একটা কারণ কিন্তু গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স। আবার দেখলেন যে কোনো পেশেন্টের ফ্যারিঞ্জাইটিস বা রিকারেন্ট ল্যারিঞ্জাইটিস হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের জন্য কিন্তু হতে পারে। কাজে এইসব ডিজিজ বা রোগ থেকে যেগুলো আমি বললাম, সেগুলো কিন্তু গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের থেকে অরিজিনেট করতে পারে, এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। সেটা হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্সটা কেন হয়। সেটা হচ্ছে ভগবান যে আমাদের ফুড পাইপটা এখানে দিয়ে দিয়েছেন, যে খাদ্যনালীটা, এই খাদ্যনালীটা দিয়ে যখন পাকস্থলীর সঙ্গে জুড়ছে, সেইখানে একটা মানে মাসেলের রিং থাকে, যেটাকে আমরা বলি লোয়ার ইসোফেজিয়াল লিং, যেটাকে আমরা এলিএস বলি। আপনাদের একটা ছবি দেখাই, এটা আমি হাতে এঁকেছি, খুব ভালো আঁকি আমি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের খাদ্যথলি, আর এই যেটা ফুড পাইপ, এখানে দেখুন লাল মতন একটা রয়েছে, এটাকে আমরা বলি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। এই স্ফিংটারটা কাজ হচ্ছে কি, যখন নাকি অ্যাসিডটা এখানে থাকবে, এই অ্যাসিডটা যেই উপরে উঠবে, ওই স্ফিংটারটা চেপে ধরে এবং অ্যাসিডটা উপরে উঠতে পারে না। কিন্তু যদি কোনো কারণে যদি এই স্ফিংটারটা লুজ হয়ে যায় বা ল্যাক্স হয়ে যায় বা কাজ না করে, তাহলে কিন্তু এই অ্যাসিডটা উপরের দিকে উঠবে এবং আপনার কিন্তু গলা বুক জ্বালা করবে। সেটা কি কি কারণে হয়? সেটা হয়, আপনারা দেখবেন যদি রাত্রিবেলা প্রচুর পরিমাণে খেয়ে নেন, পেট ভর্তি খাবার খেলেন এবং প্রচুর রিচ, প্রচুর তেল ঝাল মশলা খেলেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার রাত্রিবেলা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং আপনারা যদি পার্টিকুলারলি কোল্ড ড্রিঙ্কস খান রাত্রিবেলা, যদি এর মধ্যে ফসফরিক অ্যাসিড আছে, এই অ্যাসিডটা কিন্তু অ্যাসিডিটি করার জন্য যারা এগুলো খান, যারা অ্যালকোহল খান, রাত্রিবেলা স্মোক করেন, এগুলো করবেন না। এগুলো করলে কিন্তু গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স আপনার কিন্তু বাড়বে। এবং রাত্রে শোয়ার সময় টাইট জামা প্যান্ট পরে কিন্তু শোবেন না, বা পেটের উপর চাপ পড়বে। পেটের উপর চাপ পড়লে কিন্তু আপনার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স বাড়বে। যেরকম যারা ওবিস, যারা প্রচুর মোটা, তাদের কিন্তু গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হওয়ার প্রবণতা অনেক বেশি। যারা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে ভোগেন, তাদের মধ্যে কিন্তু গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হওয়ার প্রচন্ড বেশি। যারা রাত্রিবেলা একটা করে অ্যান্টিস্প্যাজমেটিক খেয়ে নেন, এবং যারা নাকি অনেকদিন ধরে পিপিআই যেমন ল্যান্সোপ্রোজোল, প্যান্টোপ্রোজোল এসব ওষুধগুলো খাচ্ছেন, তাদের মধ্যে কিন্তু রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা বেশি। যারা রিসেন্টলি অ্যান্টিবায়োটিক খেয়েছেন, যেরকম ডক্সিসাইক্লিন বা কুইনোলোনস গ্রুপ অফ ড্রাগ বা সেফালোস্পোরিন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিকগুলো খেয়েছেন, তাদের মধ্যেও কিন্তু এই অ্যান্টিবায়োটিক জনিত কারণে কিন্তু তাদের মধ্যে কিন্তু রিফ্লাক্স হতে পারে। এবং আপনারা যদি ধরুন এই ফ্রাইড প্রোডাক্টস, পার্টিকুলারলি তেলে ভাজা প্রোডাক্টস গুলো যদি রাত্রিবেলা খান, তাহলে তাদের মধ্যে কিন্তু রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা বেশি। এবং মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, পার্টিকুলারলি অনেকে কিন্তু মিল্ক এবং মিল্ক প্রোডাক্টস খেলে কিন্তু প্রচন্ড গ্যাস এবং অ্যাসিডিটি এবং রিফ্লাক্স হয়। কাজে রাত্রিবেলা মিল্ক প্রোডাক্টস গুলো কিন্তু খাবেন না। আর ফল, সবসময় আপনাদের বলবো যে অ্যাসিডিক ফল, যে পার্টিকুলারলি যেমন কলা, তারপর গ্রিন অ্যাপেলস বা বিভিন্ন ধরনের অন্য ফলগুলো, পার্টিকুলারলি ধরুন আনারস, আঙুর, এগুলো কিন্তু রাত্রিবেলা খাবেন না। ফল সবসময় সন্ধ্যাবেলা খাবেন বা বিকেল বেলার দিকে খাবেন, বা না হলে সকালে ব্রেকফাস্টের পরে খাবেন। রাত্রিবেলা দিয়ে কিন্তু ফল খাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে মিন্ট জাতীয় খাবার বা চকলেট জাতীয় খাবার বা কফি, চা রাত্রিবেলা দিকে কিন্তু খাবেন না। দে আর অ্যাসিডিক, আপনার কিন্তু গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। যে কোনো ধরনের সস, যে কোনো ধরনের চিপস, যেমন টমেটো সস, চিলি সস, এগুলো কিন্তু রাত্রিবেলার দিকে খাবেন না। এগুলো খেলেই কিন্তু আপনার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স কিন্তু বাড়বে এবং ওষুধ খেয়ে কিন্তু এর সমস্যার সমাধান হবে না। রাত্রিবেলা ভালো করে ঘুমোবেন এবং ঘুমানোর আগে স্ট্রেস আপনার যদি শরীরে বেশি হয়, আপনার মধ্যে যদি অ্যাংজাইটি, টেনশন এগুলো যদি প্লে করে, তাহলে কিন্তু আপনার রিফ্লাক্স বাড়বে
এবং তার জন্য আমরা সবসময় বলি যে রাত্রি 8টার সময় খেয়ে নেবেন, তাতে আপনার হজম বিপাক প্রক্রিয়াটা ধরুন 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। রাত 10টার মধ্যে আপনার স্টমাক থেকে খাবারটা নিচে নেমে যাবে এবং 10টা 10:30টার সময় আপনি শুয়ে পড়বেন। যেই স্টমাক থেকে খাবারটা নিচে নেমে যাচ্ছে তখন কিন্তু আপনার রিফ্লাক্স হওয়ার সম্ভাবনাও কিন্তু কমে যাচ্ছে। রাত্রে ভালো করে ঘুমোবেন, ঘুম ভালো হলে কিন্তু রিফ্লাক্স কম হয়। আপনার মধ্যে টেনশন অ্যাংজাইটি যদি হয়, আপনার রাত্রে ঘুম ভালো না হয়, তাহলে কিন্তু আপনার রিফ্লাক্স কিন্তু বাড়বে। এগুলো ফলো করবেন। আর একটা কথা বলি যে সেটা হচ্ছে রিফ্লাক্সে তাহলে যেগুলো কারণগুলো আমি সেগুলো আপনাদের আলোচনা করলাম সংক্ষেপে। প্রোটিন জাতীয় যদি আপনি খাবার খান তাহলে কিন্তু রিফ্লাক্সটা কিন্তু কম। এবার আরেকটা কথা বলি, মজার কথা, সেটা হচ্ছে যে ডাক্তারবাবু আপনি তো বললেন যে অ্যাসিড বাড়লে বা হবে, কিন্তু আপনি দেখবেন যে আমাদের বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু খুব আমরা অ্যাসিডিটি এবং রিফ্লাক্স হার্টবার্নে আমরা ভুগি। তাহলে সেক্ষেত্রেও কি আপনার হাই অ্যাসিড? কেননা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের মধ্যে অ্যাসিড সিক্রেশন ক্যাপাবিলিটিস কিন্তু কমে যায়। সেক্ষেত্রে আমি বলছি না, এটা অ্যাসিড বাড়ার জন্য না, বরঞ্চ অ্যাসিড কমার জন্যই কিন্তু আপনার রিফ্লাক্স হয়। যেই মাত্র আপনার স্টমাকে অ্যাসিডটা কমে যাবে সেহেতু একটা রিলেটিভলি অ্যালকালাইন মিডিয়া তৈরি হবে এবং অ্যালকালাইন এই পিএইচ এর জন্য আপনার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার কিন্তু যেটা টাইট হয়ে থাকার কথা ছিল সেটা কিন্তু লুজ হয়ে যাবে। ফলে তখন কিন্তু আপনার রিফ্লাক্স বেশি হবে। আপনারা তখন রাত্রিবেলা একটা কাজ করতে পারেন, সেই সব ক্ষেত্রে যদি ধরুন আপনি মাংস খাচ্ছেন বা খাবেন বা একটু তেল ঝাল মশলা খান, সেক্ষেত্রে আপনারা 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার বা 1.5 চামচ বা 2 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে স্ট্র দিয়ে খাবেন। তাতে কিন্তু আপনার হজমটা ভালো হবে এবং তাতে কিন্তু আপনার রিফ্লাক্সের পরিমাণ কমবে। আপনি ভাববেন না যে আমি অ্যাপেল সাইডার ভিনিগার খেলাম, অ্যাসিড খেলাম, তার জন্য আমার অ্যাসিডিটি আরো বেড়ে যাবে, আমার অ্যাসিড আরো হার্টবার্ন আরো বেশি হবে। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ আপনার অ্যাসিড কমের জন্যই কিন্তু আপনার রিফ্লাক্স হবে। অ্যাসিড কমের জন্যই আপনার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার কন্ট্রাক্ট করবে না এবং রিল্যাক্সেশন থাকবে রিল্যাক্টিভলি এবং অ্যাসিডটা কিন্তু উপরে উঠে যাবে। যেই অ্যাসিডের পরিমাণ আপনার স্টমাকে বাড়বে, আপনার খাওয়াটা ভালো করে হজম হবে এবং লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার ল্যাক্স করবে না এবং আপনার মানে অ্যাসিড রিফ্লাক্সটা হবে না। আরেকটা আপনাদের বলি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভিটামিন B1 আপনারা সবসময় মনে রাখবেন যে ভিটামিন B1 কিন্তু যেমন মিট, ফিশ, অর্গান মিট এসবের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং ভিটামিন B1 এর যদি আপনার ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু আপনার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার ঠিক মতন কাজ করবে না। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে অটোনমিক নিউরোপ্যাথির জন্য কিন্তু লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার ভালো কাজ করবে না। আপনার যদি কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার থাকে, স্ক্লেরোডারমা থাকে, তাহলে কিন্তু আপনার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার ভালো কাজ করবে না এবং সেক্ষেত্রে কিন্তু আপনার রিফ্লাক্স হবে। কাজে ডায়াবেটিক পেশেন্টকে আপনাকে সঠিকভাবে সুগার মেনটেন করতে হবে, HbA1c ঠিক রাখতে হবে, আপনাকে লাইফস্টাইল মডিফিকেশনস করতে হবে, তাহলেই কিন্তু আপনার মধ্যে রিফ্লাক্সটা কম হবে। এবং যাদের স্ক্লেরোডারমা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারে ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারটাকে সারাবেন বা যা ট্রিটমেন্ট হয় ডাক্তারবাবু বলবেন সেটা আপনারা নেবেন। এবং ভিটামিন B1 ডেফিসিয়েন্সি যদি আপনার থাকে তাহলে ভিটামিন B1 ডেফিসিয়েন্সি কিন্তু আপনাকে কারেকশন করতে হবে। ভিটামিন B1 শুধু আপনার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, শুধু তাই নয়, আপনার মধ্যে টেনশন, অ্যাংজাইটি এবং আপনার কগনিটিভ ফাংশন কিন্তু ইমপ্রুভমেন্ট করে। এটা সবসময় আপনারা মনে রাখবেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা প্রায়ই এই ব্যাপারটাকে ইগনোর করি, কিন্তু এটা এতটাই ইম্পর্টেন্ট যে এটা যদি আপনার ঠিক মতন ফুলফিল না হয় তাহলে আপনার কিন্তু রোগ সারবে। আপনারা অনেকদিন ধরে বহুদিন ধরে একটানা ভাবে পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর যেমন অমিপ্রাজল, ল্যান্সোপ্রেজল এবং আপনারা বিভিন্ন ধরনের এইসব ওষুধগুলো খান। এইসব ওষুধ রেগুলার বেসিসে খাবেন না। সবসময় গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কিন্তু হাইপার অ্যাসিডিটির জন্য হয় না, হাইপার অ্যাসিডিটির জন্যও কিন্তু হয়। যেসব বয়স্ক মানুষ যাদের মধ্যে এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের প্রবণতা আছে তাদের কিন্তু অ্যাসিড বেশির জন্য হয় না, অ্যাসিড কমের জন্যই হয়।
আর আপনারা তার উপর অ্যাসিড যাতে কমে তার জন্য আপনারা ওষুধ খান, ফলে হিতে বিপরীত হয়। আপনারা যদি খুব বেশি দিন ধরে লং টার্ম যদি আপনারা প্রোটন পাম্প ইনহিবিটরস গুলো খান, তাতে আপনার শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বিভিন্ন ধরনের মিনারেলসের অভাব হবে, ভিটামিন B12 এর অভাব হবে, আয়রন ঠিক করে অ্যাবজর্পশন হবে না, আপনাদের মধ্যে অ্যানিমিয়া হবে, আপনাদের মধ্যে গ্যাস্ট্রিক ক্যান্সার জনিত রোগ প্রবণতা বাড়বে এবং হার্ট জনিত রোগের প্রবণতা 20-30% কিন্তু আপনার বেড়ে যাবে এবং আপনার ভবিষ্যতে গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে। এই কথাগুলো আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আপনাদের যারা বয়স্ক পেশেন্ট, যাদের হার্ট বার্ন বা অ্যাসিডিটি বা খাওয়ার হজম হচ্ছে না, তারা অবশ্যই অ্যাপেল সাইডার ভিনিগার খাবেন। অ্যাপেল সাইডার ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড আছে এবং এই অ্যাসিটিক অ্যাসিড আপনার খাওয়াকে ভালো করে হজম করাবে এবং হজম ভালো হলে আপনার মধ্যে রিফ্লাক্স বা ব্লোটিং বা ভমিটিং এগুলো কমে যাবে এবং লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের অ্যাকশনটা কিন্তু ভালো হবে। এটা সবসময় মনে রাখবেন এই কথাটা। আর বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের মধ্যে এই ধরনের ট্রিটমেন্ট হবে, তবে ইনস্ট্যান্ট রাত্রিবেলায় যখন আপনার এই প্রচন্ড হার্ট বার্ন অ্যাসিডিটি হবে তখন প্রোটন পাম্প ইনহিবিটরস বা H2 ব্লকার না খেয়ে আপনারা সবসময় অ্যান্টাসিড খাবেন। এখন সোডিয়াম অ্যালজিনেট জাতীয় বিভিন্ন ধরনের অ্যান্টাসিডস গুলো বেরিয়েছে, আমি নাম বলছি না, কিন্তু ওই অ্যান্টাসিডস গুলো খেলে একটু জল খাবেন ভালো করে, একটু 5 মিনিট সিধে হয়ে বসে থাকবেন। রাত্রিবেলা শোয়ার সময় যদি আপনাদের প্রায় ফ্রিকোয়েন্সি এরকম গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হয়, তাহলে আপনারা হেড এন্ড অফ দ্য বেডটাকে কিন্তু উপরে একটু তুলে নেবেন। তার মধ্যে অনেক সময় আপনার মানে পাটাতন পাওয়া যায়, সেই পাটাতন রেখে করলেই ভালো। 2-3টে বালিশের উপর শুলে কিন্তু সেই এফেক্টিভিটি পাওয়া যায় না। আর আপনারা বাদিক ফিরে শুতে পারেন, শোয়াটা খুব ইম্পর্টেন্ট। এই ব্যাপারে আপনাদের বলি, 2022 সালে আমেরিকাতে 57 জন পেশেন্টকে নিয়ে এই ধরনের পরীক্ষা করা হয়েছিল। অনেকে বলেন বাঁ দিকে ফিরে শুলে আপনার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্সটা কম হয়, যদিও তারা একটু ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেছেন যে তারা এই 57 জন পেশেন্টের প্রতি পরীক্ষা করে দেখেছেন, তাদেরকে রাইট সাইডেও শুয়েছেন, তাদেরকে লেফট সাইডেও শুয়েছেন, চিঠেও তারা শুয়েছে। তাদের মধ্যে দেখা গেছে যে রিফ্লাক্সের প্রবণতা কিন্তু, অর্থাৎ অ্যাসিডটা স্টমাক থেকে ইসোফেগাসে আমাদের পাইপে ঢোকার প্রবণতা কিন্তু সকলের ক্ষেত্রেই সমান। লেফট আপনি যদি বাদিকে ফিরে শোন তাহলেও যা হবে, ডান দিকে ফিরে শুলেও হবে, চিত হয়ে শোন তাতেও হবে। কিন্তু লেফট ল্যাটারাল পজিশনে শুলে ওনারা দেখেছেন যে অ্যাসিডটা যে ঢোকার পর যে ক্লিয়ারেন্সটা হয়, সেই ক্লিয়ারেন্সটা কিন্তু লেফট ল্যাটারাল পজিশনে সবচেয়ে ভালো হয়। ফলে আপনি যদি লেফট ল্যাটারাল পজিশনে শোন, তাহলে আপনার রিফ্লাক্সের পরিমাণ তো হয়তো কমবে না, কিন্তু অ্যাসিড রিফ্লাক্স হলে অ্যাসিডটা তাড়াতাড়ি আপনার কিন্তু ক্লিয়ারেন্স হয়ে যাবে এবং যত তাড়াতাড়ি ক্লিয়ারেন্স হবে তত কিন্তু আপনার সিমটম কিন্তু কম হবে, আপনি তত তাড়াতাড়ি কিন্তু রিলিফ হবে। কাজে আপনাদের যদি হার্টের প্রবলেম না থাকে, হার্ট যদি বড় না থাকে, তাহলে আপনারা কিন্তু লেফট ল্যাটারাল পজিশনে শুতে পারেন। এবং যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে তারা অবশ্যই সিপ্যাপ নিয়ে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কারেকশন করবেন। যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস অবশ্যই কারেকশন করবেন। থাইরয়েড ডিসঅর্ডার যাদের আছে থাইরয়েড ডিসঅর্ডার কারেকশনস করবেন। রাত্রিবেলা বেশি খাবেন না, পেট হালকা করে খাবেন, অর্ধেক পেট খাবেন। রাত্রিবেলা যোগা করবেন এবং টাইট জামা কাপড় পরে শোবেন না। ফ্রাইড ফুড প্রোডাক্টসগুলো খাবেন না, কার্বোনেটেড ডিপ প্রোডাক্টসগুলো খাবেন না, স্মোক করবেন না, অ্যালকোহল খাবেন না, রিফাইন্ড সুগার রাত্রিবেলা খাবেন না। যদি পারেন খুব বেশি প্রোটিন খাওয়ার দরকার নেই, খুব বেশি প্রোটিন খেলে আবার ঘুমের ব্যাঘাত হবে, আপনার মডারেট অ্যামাউন্ট অফ প্রোটিন খাবেন। এইসব জিনিস ফলো করলে কিন্তু আপনাদের রিফ্লাক্স কিন্তু কম হবে। আজকাল রিফ্লাক্সের ট্রিটমেন্ট হিসাবে এই যদি দেখা যায় একটা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে এই যত বয়স বাড়ে তত আমাদের স্টমাকের মধ্যে কিন্তু হায়াটাস হার্নিয়া বলে একটা রোগ আছে, এই প্রবণতা কিন্তু বাড়তে থাকে। ফলে হায়াটাস হার্নিয়া হলে কিন্তু এসব করেও আপনার কিন্তু কিছু হবে না, সেক্ষেত্রে এন্ডোস্কোপি করে হায়াটাস হার্নিয়া কিন্তু আপনাকে অপারেশনের মধ্যে দিয়ে সারাতে হবে। এবং এইসব করার মধ্যে দিয়ে যদি কিছুতেই আপনার রিফ্লাক্স না পাবেন,
সেক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল অপশনস রয়েছে, যেমন নিশেন্স ফান্ডোপ্লাস্টি, ফান্ডোপ্লাইকেশনস অপারেশনস আছে। তারপর হচ্ছে যে এন্ডোস্কোপি করে আপনার বা ল্যাপারোস্কোপি করে লিন্স বলে একটা ম্যাগনেটিক রিং আমরা লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার এই জায়গায় আমরা লাগিয়ে দিই। এখানে হয় কি স্ফিংক্টার রিংটার একটা মজা হলো, যখন আপনি খাচ্ছেন তখন রিংটা কিন্তু রিল্যাক্স করে, ফলে খাওয়াটা তলে চলে যায়। কিন্তু যখনই অ্যাসিড বেড়ে গিয়ে অ্যাসিডটা উপরে যায় তখন কিন্তু রিংটা কনস্ট্রিক্ট হয়, ফলে আপনার অ্যাসিডটা উপরে উঠতে পারে না। এই ধরনের অপারেশনসগুলো তখনই যখন নাকি আপনি লাইফস্টাইল মডিফিকেশন বা মেডিকেল ট্রিটমেন্টের বড় যদি আপনার রিফ্র্যাক্টরি হয়ে যাচ্ছে, আপনার হতেই থাকছে, সেক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল অপশনস আমরা কিন্তু সাজেস্ট করি এবং এতে অনেক পেশেন্টই কিন্তু খুব ভালো উপকার পায়। নমস্কার।